শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। হেয়ার কাট বাতিল সহ লেনদেন স্বাভাবিক করার দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আন্দোলন করেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আমানতকারীরা। তবে গভর্নরের সঙ্গে দেখা করার আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেয় আমানতকারীরা। এর আগে বাংলাদেশ ব্যাংকের সামনে হেয়ার কাট নামক কালো আইন প্রত্যাহার করে গত 2024-25 সালের চুক্তি মোতাবেক আমানতকারীদের মুনাফাসহ আসল টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। সেই সাথে বাংলাদেশের অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সকল প্রকার লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। এছাড়া মেয়াদ শেষে চুক্তি মোতাবেক এফডি, ডিপিএস, এমটিডিআর সহ অন্যান্য টাকা ফেরত চায় আমানতকারীরা। ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, যারা ব্যাংক লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় না এনে দায় চাপানো হচ্ছে আমানতকারীদের উপরে। বাংলাদেশে যারা লুটপাট করে, যারা ব্যাংক ডাকাতি করে, তাদেরকে কয়জনকে আইনের আওতায় আনতে পারছে, একজনকে আইনের আওতায় আনতে পারে নাই। আমরা সাধারণ আমানতকারী, আমরা সারা জীবনের সঞ্চয়, সারা জীবনে আমরা যারা প্রবীণ লোক, রিক্সাওয়ালা, এখানে দিন মজুর, প্রবীণ সবার টাকা এখানে আছে। হেয়ার কাট মানে হলো আমাকে মুনাফা দিয়েছে 24 এবং 25 সালের, সেটা এখন আর দিবে না। আমরা টাকা রেখেছি বাংলাদেশ সরকারের অনুমোদিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত শক্তিশালী 5টি ব্যাংকে। শুধুমাত্র গভর্নরের উল্টাপাল্টা কথাই আমাদের আজকে এই ব্যাংকগুলো দেউলিয়ার পথে। এই হেয়ার কাট মনসুর 1-2টি কথার মাধ্যমে এই 5টি ব্যাংককে আজকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। 5 ব্যাংকের আমানতকারীদের ভবিষ্যৎ এবং তাদের আমানতের কী হবে, বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক BIBM। জনাব তৌফিক আহমদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা পর্বে। ইতিমধ্যে আপনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কথা শুনেছেন, তার আগে আমাদের কাছে একটি রিপোর্ট ছিল, সেটিও দেখেছেন যে আসলে 5 ব্যাংকের যে আমানত, সেই আমানত নিয়ে আমানতকারীরা বিক্ষোভ করেছেন আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে 5 ব্যাংকের আমানতকারীরা যে অতি প্রয়োজনীয় টাকা তুলতে পারছেন না, আসলে তারা টাকা জমা রেখে এখন অসহায়ের মতো ঘুরছেন ব্যাংকগুলোতে, এটি কি তাদের কোনো অপরাধ? মানে এটি আসলে হওয়ার তো কথা না, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তাদের আইনগত অধিকার। আসলে আমাদের এখানে ওই যে এখন বলতেছে হেয়ার কাট করবে, এটা সেটা, এগুলো তো অবাস্তব কথাবার্তা, বেআইনি কথাবার্তা আমি বলবো, তাই না? ব্যাংকে টাকা রাখার অর্থ হচ্ছে ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। ওনারা সবাই ভুলে যাচ্ছেন কেন? এই যে আমি মুখপাত্র সাহেবের কথাবার্তা শুনছিলাম, গভর্নর মহোদয়দের আগে কথাবার্তা শুনছি, পলিসি মেকাররা আগে সবাই কথাবার্তা বলছে, তাদের সবাই মনে রাখা উচিত দিস ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। দিস ইনডিরেক্ট মোড, দিস নট ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস নট সিকিউরিটি মার্কেট। যে আমি শেয়ার হোল্ডার বা আমি ইনভেস্টার, আমি একটা সিকিউরিটি পেপার কিনেছি, এখন কোম্পানি ফেল করেছে, সো আমার টাকা মার যাবে, এটি স্বাভাবিক, দ্যাট ইজ ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। বাট দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, আমি ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক আমার টাকা ফেরত দিবে, আর ব্যাংকের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সুতরাং অল অফ দেম আর রেসপন্সিবল টু মি। দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, এটা আমার আইনগত অধিকার। এই যে ওরা যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, এটা আমার খারাপ লাগে দেখতে, যে ওরা আসলে বুঝে না বলে তাদেরকে যে কোনোভাবে আমরা সবাই শিক্ষিত মানুষরা তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এটা তাদের অধিকার, মানে কি, এটা তাদের আইনগত অধিকার, এবং এটা তাদের টাকা ফেরত দিতে হবে। হয়তো বা আপনি সময় নিতে পারেন, যে আপনি যদি বিপদে থাকেন আপনি একটা রিশেডিউলিং করতে পারেন, কিন্তু তারা দাঁড়িয়ে ঘুরবে কেন? তারা কেন তাদের টাকা ফেরত নেওয়ার ব্যাপারে আপনার কাছে তাদের ডিমান্ড করতে হবে, তাই না? আপনাকে বাংলাদেশ ব্যাংকে কে অধিকার দিল আপনি তার হেয়ার কাট করার জন্য, তাই না? দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। কেন ওরা সবাই ভুলে যাচ্ছে? বাংলাদেশ ব্যাংক কি জানে না দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স? কেন তার টাকা ফেরত দিবে না, তাই না? এই পুরো প্রক্রিয়াটাই আসলে ফল্টি ছিল, তাই না? আসলে এই আপনার যে কোনো মার্জার একটা বেসিস থাকে, তাই না? মার্জার হয় ভালো ব্যাংক খারাপ ব্যাংক, অথবা ভালো ব্যাংক, এইভাবে মার্জার হয়। আসলে এটি তো একটা ইউনিক কেস, যে আসলে খারাপ ব্যাংক আপনি মার্জার করতেছেন, তো 0 + 0 = 0 হবে। মার্জার একটা সিনার্জিস্টিক ইফেক্ট থাকে, এখানে তো আমি কোনো সিনার্জিস্টিক ইম্প্যাক্ট আমরা দেখছি না। এটা তো বলা হচ্ছে মার্জার, আসলে এটা মার্জার না, এটা বেল আউট করতেছে। সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংকগুলোকে আপনি বেল আউট করতেছেন। এর ফলে এই সমস্ত আপনার যাদের কারণে ব্যাংকগুলোর আজকে দুরবস্থা,
এই সমস্ত মানে আপনার বদলোকগুলো তারা আরো বেশি লাই পাবে, তাই না? তাদেরকে আরেকটা আপনার আমরা আরেকটা আরো ভাবে মানে আরো মানে আমরা তাদেরকে সুবিধা প্রদান করছি, তাই না? তারা তখন অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে বলবে যে অমুক ব্যাংকে আপনারা বেল আউট করেছেন, আমাকে বেল আউট করেন, তাই না? তো ডেফিনেটলি এটা হইতে পারে না। দরকার হলে তাদের বাড়ি গাড়ি বা মানে বাটি ঘটি সব বিক্রি করে এনে এখানে আপনাকে টাকা ফেরত দিতে। আর কিভাবে করবেন না করবেন এটা আপনারা বুঝেন, আপনার সেন্ট্রাল ব্যাংক, ইউ হ্যাভ গিভেন দ্য লাইসেন্স। আমি থিওরিটিক্যালি ধরে নিব ইউ হ্যাভ গিভেন দ্য লাইসেন্স, সো দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু রিফান্ড দ্য ডিপোজিটার্স ফান্ড। আরেকটি বিষয় হচ্ছে এখানে আর কোনো থার্ড কথাই আসতে পারে না। জি, আমাদের লোকগুলা বুঝবো মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি কম বলে আমরা যা খুশি তাই তাদের উপরে চাপিয়ে দিচ্ছি, বড় বড় থিওরি বলছি, এগুলো থিওরিতে কোথাও লেখা নেই। অন্যায়ভাবে তাদের উপর চাপানো হচ্ছে ডিপোজিটরদের উপরে। জি, গ্রাহকরা অভিযোগ করছেন যে বিদায়ী গভর্নর অন্যায়ভাবে তাদের মানে মুনাফার একটা অংশ কেটে রাখতে চেয়েছেন এবং এটা হইতে পারে না। যদিও 12 থেকে 14% মুনাফা পাবেন এমন চুক্তিতেই তারা আমানত রেখেছিলেন। এটা কি কোনোভাবে নৈতিক হইতে কিনা পারে এই না। বিষয়ে? এটা তো শুধু অনৈতিক না, এটা বেআইনি। আমি তো বললাম এটা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স ভাই, সোজা কথা। দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। অন্য সব কথা আপনি বাদ দেন। above all দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস দ্য ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, যে গ্রাহকরা রেসপন্সিবল হবে। দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, গ্রাহক টাকা দিয়েছে ব্যাংকের কাছে এবং ব্যাংকের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সোজা কথা। এটা স্ট্রেট ওয়ে, ব্যাংক ইজ রেসপন্সিবল টু মি, আর ব্যাংকের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক, ইনডিরেক্টলি বাংলাদেশ ব্যাংক ইজ অলসো রেসপন্সিবল টু মি। পৃথিবীতে যত বেল নোটিস আপনারা দেখেন সেগুলো ভালো মতো, তাই না? যে এখানে ডিপোজিটররা আসলে আপনার ক্ষতিগ্রস্ত হয় কিনা, ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হবে এই ভয় তো তারা ব্যাংকে টাকা রেখেছে, তাহলে তারা সিকিউরিটি মার্কেটে যেতে পারতো, বেশি লাভ পেত, তাই না? তো সুতরাং তারা পারে নাই বলেই তো তারা ব্যাংকের কাছে আসছে। এখন ব্যাংক বলবে যে আপনি ঠিকমতো ব্যাংক সিলেকশন করেন নাই, আপনি ঠিকমতো জানেন না, আপনি ঠিকমতো প্রোডাক্ট সিলেকশন করেন নাই, সুতরাং ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন ফ্যাট। এইটা হইতে পারে না। এটা নিদার থিওরি নর ইন লিগ্যাল প্র্যাকটিস এইটা অ্যালাউড। আরেকটি বিষয় হচ্ছে যে নৈতিকতার দিক থেকে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা বা এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করতে পারে কিনা? আমি তো বলি পুরো এই রিফর্ম প্রসেসটাই বাংলাদেশ ব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত। আসলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আগে যিনি গভর্নর ছিলেন উনি তো মানে গভর্নর হিসেবে জয়েন করার পরপরই একটা মানে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম যে এইবার বেশ কিছু ভালো পরিবর্তন আমরা দেখবো, তাই না? প্রথম তো আমার স্পষ্ট মনে আছে উনি প্রথম দিনই বলেছিলেন আপনি জয়েন করার পরেই যে আমি একটা খেলাপিকে ঘুমাইতে দিব না। এখন থেকে খেলাপিরা নাক ডাকায় ঘুমায়, তাই না? তো যাই হোক ওইটার ধারাবাহিকতা উনি তো পরবর্তী বেশ কয়েকটা ব্যাংকের আপনার বোর্ড রিস্ট্রাকচার করলেন, তাদেরকে আপনার এই যে লিকুইডিটি সাপোর্ট দিলেন, এই করলেন সেই করলেন। এই লিকুইডিটি সাপোর্টটা নিয়েও তাদেরকে এখন ধরা উচিত। তৎকালীন সময় যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকে, এগুলো গেল কোথায়? এগুলো আবারও ম্যানেজমেন্ট সম্ভবত, এটা আমি জানি না, আই এম নট শিওর, ম্যানেজমেন্ট হয়তো বা আবারও ওই খেলাপিদের সাথে যোগ সাজস করে টাকাগুলো আবার তাদেরকে দিয়েছে, তাই না? যারা প্রকৃত আপনার মানে ভুক্তভোগী বা যারা প্রকৃত ডিপোজিটর তারা হয়তো বা টাকাগুলো পায়নি। যাই হোক, উনি এসে প্রথম ভালোই পদক্ষেপ নিচ্ছিলেন, একের পর এক উনি ওনার মানে কি বলে আপনার সঠিক পদক্ষেপগুলো ব্যাংকিং সিস্টেম একটা মানে মোটামুটিভাবে আমরা আশ্বস্ত হওয়ার মতো একটা কিছু ছিল। তারপরে হঠাৎ করে উনি মার্জারে আসছেন, আর মার্জার নিয়ে বাংলাদেশ ব্যাংক এত অবসেসড, মানে যেন মার্জার ইজ অনলি সলিউশন ইন দিস ওয়ার্ল্ড, মার্জার ছাড়া আর কোনো সলিউশন নেই। আমরা যে সেই কবে থেকে বলতেছি কত ধরনের সলিউশন, এগুলো ট্রাই করেন, তাই না? না, তাদের মাথায় ঢুকছে একটা মার্জার। সলিউশনগুলো কেমন হতে পারে? সলিউশন অ্যাকুইজিশন হইতে পারে, ব্যাড ব্যাংক হইতে পারে, বহু ধরনের সলিউশন আছে থিওরিটিক্যালি, তাই না? তারপরে আপনি এইগুলো কিছু করতে পারেন, ওদের মাথায় ঢুকছে মার্জার। আসলে এগুলো মার্জার কিনা সেটা তো সন্দেহ আছে। আপনি কি মার্জার বলবেন কিনা, মার্জারের সংজ্ঞায় পড়ে কিনা এগুলো? আমি তো মনে করি এগুলো সরকারি টাকায় বেসরকারি ব্যাংক বেল আউট করতেছে, আর আমরা যেহেতু মার্জার বুঝি না, মার্জার বলে চালাই দিচ্ছি আমি, তাই না? মার্জারের কতগুলো বেসিস আছে, তাই না? মার্জার হয় ভালো ব্যাংক খারাপ ব্যাংক, অথবা ভালো ব্যাংক দুইটাই মার্জার হতে পারে, কিন্তু খারাপ ব্যাংক এগুলো মার্জার হয় না। আর মার্জারের যে ভলান্টারি প্রসেস, এটা আপনি জোর করে চাপাই দিতে পারেন। তাহলে যে 5টি ব্যাংক যে মানে দুর্বল 5টি ব্যাংক যে মার্জার হলো এবং সম্মিলিত ইসলামী ব্যাংক নামে আত্মপ্রকাশ করে কার্যক্রম পরিচালনা করছে, এটি তাহলে আপনি কি বলছেন এটি প্রসেসটা রং এবং একই সাথে এটা কি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন? আমি এইটাকে রিভিউ করা উচিত, বাংলাদেশ ব্যাংকের রিভিউ করা উচিত। এবং আমরা প্রথম থেকে যে কথাগুলো বলতেছিলাম, এত ব্যাংকের লাইসেন্স দিয়ে দিচ্ছেন, আপনার একটা পলিসি থাকা উচিত, ব্যাংকগুলোকে বাঁচায় রাখার দায়িত্ব আপনার না। দেখেন এখন সবগুলো ব্যাংকে বাঁচায় রাখার দায়িত্ব অ্যাজ ইফ বাংলাদেশ ব্যাংক,
আর তখন সরকারি সবগুলো ব্যাংকের লাইসেন্স দিয়েছে কে? সরকার। তৎকালীন সরকারের আপনার ফাইন্যান্স মিনিস্টার নিজেই বলছেন যে ব্যাংকের লাইসেন্স দেওয়া সেন্ট্রাল ব্যাংকের কাজ না, ওইটা পলিটিক্যাল ডিসিশন। তো ব্যাংকের লাইসেন্স যদি পলিটিক্যাল ডিসিশন হয়, তো তাদের মনিটরিংও করেন আপনি পলিটিক্যালি। তাদের মনিটরিংয়ের জন্য এখন কেন বাংলাদেশ ব্যাংকের উপর আপনারা চাপ ক্রিয়েট করতেছেন? এটা অন্যায় কাজ। মানে পুরো প্রসেসটাই আমাদের এখানে মানে আপনার মানে গুবলেট বানিয়ে রাখছে। কিন্তু নতুন গভর্নরও তো দেখলাম যে নতুন গভর্নর মহোদয়ের কাছে আমরা আশা করি যে উনি পুরো প্রসেসটা আগে রিভিউ করবেন। সব মানে পদক্ষেপগুলো একটু খারাপ না, কিন্তু পদক্ষেপগুলো সঠিক কিনা এটা দিয়ে আসলে উনি মানে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন কিনা। আসলে আমাদের মূল কথা হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা ব্যাংকিং সিস্টেমের প্রতি, তাই না? কারণ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাটাই কিন্তু ব্যাংক নির্ভর। আর এই ব্যাংকের উপরে যদি জনগণের আস্থা না থাকে, তাহলে আমরা যাবোটা কোথায়, তাই না? পুরো দেশ তো আপনার মানে আপনার কি বলে মুখ থুবড়ে পড়বে, তাই না? সেই জন্য গভর্নর মহোদয়কে নতুন গভর্নর মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন যে উনি যেন পুরো প্রসেসটাকে উনি যেন একটু রিভিউ করেন। সেটি হচ্ছে যে আপনি জানেন যে 5 ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারীর প্রায় 1,42,000 কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে যার বেশিরভাগ অংশই হচ্ছে ক্ষুদ্র আমানতকারী, এবং এর মধ্যে 1,93,000 কোটি টাকা হচ্ছে আপনার ব্যাংক ঋণে গেছে, যার বড় অংশই এখন খেলাপি। এই যে খেলাপি হয়ে গেল, এই খেলাপি আদায় করা বা এই আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার এই বিষয়টা কি আপনি কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখেন? এখানে চ্যালেঞ্জ তো বটেই। এই খেলাপি ঋণ আদায় করার দায়িত্ব তার ডিপোজিটারদের হইতে পারে না। ডিপোজিটররা কাকে আপনি ঋণ দিবেন সেটা মনে রেখে আপনার কাছে ডিপোজিট রাখেনি। ডিপোজিটররা আপনার কাছে রাখতে দিয়েছে যত সময় যাতে টাকাটা সে উইথড্র করতে পারে, এবং যার জন্য তার যে রিওয়ার্ড, তার যে ইন্টারেস্ট পেমেন্ট, এটাও কিন্তু অনেক কম অন্যান্য সোর্স থেকে। সুতরাং এখন যাই হোক, এটা তো খেলাপি যেহেতু হয়ে গেছে, এটা তো আপনার কি বলে এখন এটা উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। এবং সে ব্যাপারে আমরা প্রথম থেকে যে কথাগুলো বলে আসছি সেটা হচ্ছে যে এই যে আপনাকে প্রথমে দেখতে হবে যে পুরো ঋণটা যেগুলো নাকি খেলাপি হয়ে গেছে, তাই না? এখানে ইচ্ছাকৃত খেলাপি কতটুকু, অনিচ্ছাকৃত খেলাপি কতটুকু, তাই না? ইচ্ছাকৃত খেলাপির ব্যাপারে আসলে ব্যাংকিং মেজাজ দিয়ে কোনো কাজ হবে না। সেখানে আসলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজাজ লাগবে, তাই না? সেখানে আপনার পুলিশ লাগবে, সেখানে আপনার এই কি বলে র্যাব লাগবে, সেখানে আর্মি লাগবে। দরকার হলে পিটে তাদের এগুলোর কাছ থেকে টাকা পয়সা আদায় করতে হবে, তাই না? এবং আমাদের দেশে এটি হচ্ছে সমস্যাটা, যে যাদের জন্য এই খেলাপি, যারা এই খেলাপিগুলো ঘটালো, তাই না, তাদেরকে কারো কিছু করা হচ্ছে না। তাদেরকে 2 দিন পর পর আপনারা নীতি সহায়তা দিচ্ছেন। 2 দিন পর পর এই যে দেখলাম যে গত 2-1 দিন আগেও এই আপনার বাংলাদেশ ব্যাংক যে একটা খেলাপি ঋণের একটা মানে একটা যে একটা শ্বেতপত্র যে প্রকাশ করেছে, তাই না? সেখানে দেখা যাচ্ছে যে আমরা এই নীতি সহায়তা দিয়ে আমরা খেলাপি কমিয়ে দিয়েছি। এটা কি লাভ? কি লাভ হলো আপনার কি অ্যাকচুয়াল রিকভারি হয়েছে? হয়নি। এর ফলে হবে কি, ওই যারা নাকি খেলাপি তারা আরো বেশি উৎসাহিত হবে যে যা খুশি তাই করে দাও, বাংলাদেশ ব্যাংক তো আছে, আমাদেরকে আলটিমেটলি তো আমাদেরকে হেল্প করবে। তো সুতরাং ওইটা কোনো আপনার মানে নীতি সহায়তা হইতে পারে না, ওইটা বরঞ্চ অনৈতিক সহায়তা, তাই না? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই ধরনের অবস্থাও কিন্তু আপনি অবস্থার পরিবর্তন আনতে পারেন। আমরা যেটা বারবার বলেছিলাম বাংলাদেশ ব্যাংকের, বহুবার বলেছি, বিভিন্ন ফোরামে বলেছি, সেটা কি যে খেলাপি ঋণ যখন আমি রিশিডিউল করে দেই, তাই না, তখন ওই রিশিডিউল লোনের পৃথিবীর সব দেশের নিয়ম হচ্ছে এটা, রিশিডিউল লোনের কিন্তু লোন স্ট্যাটাস চেঞ্জ হয় না। ধরেন আপনি এখন একটা ব্যাড লোন আছেন, এটার আপনি 1% বা 2% টাকা আপনার জমা দিয়ে এটাকে আপনি রেগুলারাইজ করে নিলেন, তাই না? রেগুলারাইজ করে আবার 200 কোটি টাকা আপনি বের করে নেন, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। কিন্তু রিশিডিউল লোনের স্ট্যাটাস পৃথিবীর কোনো দেশেই লোনের স্ট্যাটাস চেঞ্জ হবে না। আপনি যদি লোনটা রিশিডিউল করেন, আমি রিশিডিউল করে দিলাম যাতে করে আপনি টাকাটা ফেরত দিতে পারেন, কিন্তু এই লোনের স্ট্যাটাস, দ্য লোন উইল রিমেন এজ ক্লাসিফাইড লোন, এবং ইট উইল নট চেঞ্জ ইজ স্ট্যাটাস আনলেস দ্য টোটাল ফান্ড ইজ পেইড অফ। পুরো টাকাটা শোধ না পর্যন্ত আপনি এই নিয়মটা চালু করেন না, দেখেন না ফান্ডে খেলাপি হবে না, তো বন্ধ হয়ে যাবে, তাই না? কারণ আপনি কারণ লোনই কেন রিশিডিউল করতেছে, কারণ সে তার টাকা পয়সা বের করতে পারতেছে না, কারণ যেহেতু তার স্ট্যাটাস হচ্ছে ক্লাসিফাইড, তাই না? তো সুতরাং এটাকে আপনি বন্ধ করেন এইভাবে, এটা বন্ধ করা উচিত, তাই না? তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে পুরো লোনটাকে আপনি 2 ভাগে ভাগ করেন, একটা ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি, তাই না? অনিচ্ছাকৃত খেলাপিটাকে আপনি ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন। ব্যাংক হ্যাভ গট এ লট অফ মেজার্স, তাই না? এবং তাদের জন্য আমরা বলেছিলাম প্রত্যেকটা ব্যাংকে আপনাকে রাখতে হবে কি একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট,
এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট প্রত্যেকটা খেলাপির সাথে বসবে, অনিচ্ছাকৃত খেলাপিদের কাছে বসবে, তাই না? বসে তাদের সাথে আলাপ আলোচনা করে বের করবে যে কী কারণে আপনি খেলাপি হলেন, তাই না? এটা কি আমার ব্যাংকের কোনো প্রবলেম ছিল, নাকি মার্কেটের প্রবলেম ছিল, নাকি র মেটেরিয়াল পান নাই, নাকি আপনার যুদ্ধ হয়েছিল সেই জন্য আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছিল, তাই না? সেই জন্য আমি আমার ঘুষ পাঠাইতে পারিনি, কী কারণে? ওই কারণটা খুঁজে বের করে ওটাকে অ্যাড্রেস করার ব্যবস্থা করেন। কারণ এগুলো কেস টু কেস ভেরি করবে, এগুলো সবার জন্য অ্যাক্রস দ্য বোর্ড সেম পলিসি উইল নট ওয়ার্ক, তাই না? এগুলো আপনাকে সেভাবে দিতে হবে। আর যারা ইচ্ছাকৃত খেলাপি তাদেরটা এবার আপনি অ্যাসেট রিকভারি ইউনিট আপনি এস্টাবলিশ করেন না, অ্যাকুইজিশন করেন না, মার্জার করেন না, তাদেরকে মারেন কাটেন, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে দেখবেন, ওগুলো ব্যাংকের পক্ষে সম্ভব না, ওগুলো কোনো মনিটারি মেজার্স দিয়ে হবে না। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, সেখানে সরকার তো 20,000 কোটি টাকা যোগান দিয়েছে, আপনি জানেন। এর মধ্যে থেকে আমাদের কাছে তথ্য আছে যে এর মধ্যে থেকে 10,000 কোটি টাকা সরকারের সুকুকে বিনিয়োগ করা হয়েছে, বাকি 10,000 কোটি টাকা গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি পরিচালনার ব্যয় বহন করা হচ্ছে। প্রতি মাসে 5 ব্যাংকের কর্মীদের বেতন ভাতা পরিচালন খাতে ব্যয় হয় অন্তত 350 কোটি টাকা, কিন্তু এত পরিমাণে টাকা অর্থ ব্যাংকগুলোর বিনিয়োগ বা অন্যান্য খাত থেকে আয় হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে এই আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু করলো এই সম্মিলিত ইসলামী ব্যাংক, তাদের আসলে এতে কি আপনি কি দেখছেন, মানে লোকসানের সম্ভাবনা দেখছেন কিনা? না, এখন আসলে আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যেন আপনি ওই পলিসিটা ঠিক রেখে এটার কীভাবে একটা মানে সার্থকতার দ্বার পর্যায়ে নেওয়া যায়। না, আসলে আমি তো পলিসি করতে, আমি এটাকে রিভিউ করতে বলতেছি। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এখন কেন, এখন যদি আপনি যদি আয় না করতে পারেন, আপনি কি বলতেছেন যে আপনাদের বেতন ভাতা সব বন্ধ হয়ে যাবে? বলেন না যে আপনারা কেউ মানে বেতন পাবেন না। দেখেন না, আসে কিনা ব্যাংকে, আসবে তো না, তাই না? আপনি সহজ পেয়েছেন এই ডিপোজিটারদের, সব ডিপোজিটারদের আজকে হেয়ার কাট, কালকে এটা পাবেন না, পরশু দিন আপনি শেয়ারের ভ্যালু জিরো, এগুলো কি, তাই না? আপনি তো কখনো বলেন না যে আমার পরিচালন ব্যয় বহন করার মতো ক্ষমতা নেই, সুতরাং আপনারা কেউ বেতন পাবেন না, বলে দেন, তাই না? আর আপনারা আজ পর্যন্ত আমি দেখলাম না কোনো একটা ব্যাংক যাদের কারণে ব্যাংকগুলোর এই দুরবস্থা, তাই না, সেই ব্যাংকগুলো সেই ডিফল্টারদের ধরে তাদেরকে সাহায্য করা, এই ধরনের কোনো আমি মানে পদক্ষেপ দেখলাম না। তার মানে কি? তার মানে এটা হচ্ছে যে আপনি পুরো ওই ডিফল্টারদেরকে বা যাদের কারণে ব্যাংকগুলোর এই দুরবস্থা, তাদেরকে সব ঠিকঠাক রেখে তারপরে আপনি একটা সমাধান করতে চান, তাই না? তাদের একটা সমাধান করতে গেলে দেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দেন, আপনি তাদেরকে গভর্নমেন্ট এক্সচেকার থেকে টাকা নিয়ে তাদের ডিপোজিটের টাকা পরিশোধ করে দেন, আমাদের কি আপত্তি? আমাদের কোনো আপত্তি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তো এখনো কিছু বলা হয়নি, এই যে 5 ব্যাংকের আমানতকারীদের টাকা, মানে বিশেষ করে নতুন গভর্নর আসার পরে এটা সরকারের পক্ষ থেকে কেন, গভর্নর সাহেব পলিসি নিচ্ছে, সরকার কিছু বলতেছে না, তার মানে সরকার হ্যাজ গট দ্য কনসেন্ট। জি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে আবার নতুন গভর্নর বলছেন যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। বিষয়টা কি যদি আপনি একটু বলতেন যে আসলে আপনি বলছেন রিভিউ বা না, এটা উনি বলতেছেন অব্যাহত থাকবে, আমরা বলতেছি এটা একটু রিভিউ করা উচিত, কারণ এটা কার্যকর হচ্ছে না। এবং এটা কেন রিভিউ করা উচিত, এটা আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কেন আপনি এই কথাটা বলছেন, কারণ দিস ইজ মানে ওয়ান অফ দ্য বিগেস্ট রিফর্ম উই হ্যাভ টেকেন। এটা যদি কোনো কারণে ফেল করে, তাই না, তাহলে কিন্তু পুরো রিফর্ম প্রসেসের উপর মানুষ আস্থা নষ্ট হয়ে যাবে। তো আমি সেই জন্য চাচ্ছি না এটা ফেল করুক, তাই না? এটাকে সাকসেসফুল করতে হবে, তাই না? এবং এটা সাকসেসফুল করতে গেলে যা মানে সাকসেসফুল করা মানে কি, মানে জনগণের আস্থা ফিরিয়ে আনা, তাই তো? তা এখন আমরা তো দেখছি যে এইটার উপর জনগণের আস্থা নাই। তা আপনি কেন এটা নিয়ে বারবার আবার ট্রাই করতে যাচ্ছেন, তাই না? জনগণ এটা চাচ্ছে না, তাই না? সব কিছু তো এটা গণতান্ত্রিক সমাজ, তাই না? সব কিছু তো জনগণের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, তাই না? এরা চাচ্ছে না, আপনি এগুলোকে মার্চ করে দেন, আপনি ওদের টাকা ফেরত দেন, তাই না? অন্তত প্রিন্সিপালটা তো আপনাকে ফেরত দেবেন, হেয়ার কাটের কথা বাদই দেন, তাই না? তো সুতরাং এরা এটা চাচ্ছে না, সুতরাং এটা নিয়ে সামনে না গেলেই ভালো, এটাকে নিয়ে আপনি অন্য কোনো প্রসেসে আগান, তাই না? এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত, এগুলো নিয়ে আপনার সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত, এবং বাংলাদেশ ব্যাংকও সিরিয়াস এক্সারসাইজ করা উচিত এগুলো নিয়ে, তাই না? আমার তো মনে হয় না কোনো সিরিয়াস এক্সারসাইজ করা হচ্ছে এগুলো নিয়ে। তাদের দাবি এটি আসলে যৌক্তিকতা বা এটি আসলে ভবিষ্যৎটা আপনি কি দেখেন? আমার প্রশ্ন হচ্ছে তারা দাবি করবে কেন? এটা তাদের রাইট। আমি তো ভাবি যে বাংলাদেশ ব্যাংক তাদের বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে তাদের ইন্টারেস্ট বা তাদের রিওয়ার্ড, তাই না? তাদের রাইট,
তাদের এখন আন্দোলন যেহেতু- করতে হবে, এক- কারণ না, আমি তো এখন প্রথম যেহেতু থেকেই একটা বলতেছি। সংকটের মধ্যে আছে, হ্যাঁ, এটা যেহেতু সংকটের মধ্যে আছে, সেক্ষেত্রে করণীয় এখন কি? সুতরাং তারা দাবি করতেছে বলে এখন তারা ওই দাবির পর্যায়ে পড়ে যাবে, আমি সেটা আশা করি না। বরঞ্চ এটা তাদের রাইট, এটা তার অধিকার, তাই না? এটা আইনি অধিকার, তাই না? আর এটা ব্যাংকেরও আইনি অধিকার, আর এটা ব্যাংকের আইনি দায়িত্ব তাকে ওই মানে রিওয়ার্ডটা ঠিক মতো পৌঁছে দেয়া, তাই না? আমি প্রথম থেকে বলছি দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, এটা নিয়ে খেলায় চলবে না। দিস নট ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স যে আপনি আমার এটা দিবেন ওটা দিবেন না, আমি কেন চাইতে যাবো? আমার ঘরে যে আপনি পৌঁছে দিয়ে আসবেন, দ্যাট ইজ দ্য কি বলে অ্যাপ্লিকেশন অফ দ্য পলিসি ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড, তাই না? আমেরিকাতে যায় দেখেন প্রতি বছর 100 ব্যাংক চলে যায়, প্রতি বছর 100 ব্যাংক নতুন আসে, নোবডি বদার্স, তাই না? কারো টাকা পয়সা মার যায় না, তাই না? কারণ সেখানে আপনার ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে, এরা এগুলো দেখবে, তাদের রেগুলেটররা এগুলো দেখবে। আমাদের এখানেও তাই হবে, তাই না? ব্যাংকিং তো মানে বাংলাদেশ তো আলাদা কোনো দ্বীপ না যে আলাদা অন্য কোনোভাবে আমি ব্যাংকিংয়ে চালাবো। আপনি যদি আগে বলেই দিতেন যে ব্যাংকগুলোর যদি অবস্থা খারাপ হতে আপনার টাকা ফেরত পাবেন না, তাহলে দেখতেন ব্যাংকাররা টাকা রাখে কিনা। আর মোরওভার এগুলো হচ্ছে ইসলামিক ব্যাংকিং, তাই না? ইসলাম তো বলেই যে এটা হচ্ছে পিএলএস ব্যাংকিং, মানে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, তাই না? প্রফিট হলে পাবেন আর মানে লস হলে পাবেন না, এগুলো তো কিছু বলেন না আপনি ওদের কাছে। এখন তো নির্বাচিত সরকার আসলে নতুন গভর্নর নিয়োগ হয়েছে, তো তাদের কাছে এইটা আসলে নতুন চ্যালেঞ্জ কি তাদের দেখছেন কাছে এবং আমার তারা আবেদন যে পুরো এটা কিভাবে- পলিসিটাকে রিভিউ করা ভাই। আর যদি আপনি এটা নিয়ে কন্টিনিউ করতে চান, এটা নিয়ে এর মধ্যে আপনি সলিউশন বের করতে চান, তাহলে দেন ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড টু ফাইন্যান্স দ্য ডিপোজিটার্স ফান্ড। দুইটার একটা, তাই না? দুইটার একটা। আজ আপনি পুরো পলিসিটা রিভিউ করে নতুন করে এটাকে সাজান, তাই না? কারণ আমরা প্রথম থেকে বলতেছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে বাংলার ব্যাংক ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস পলিসি। আজকে এটা, কালকে এটা বলে, এই বলে সেই বলে। তা আপনি পুরো জিনিসটাকে আপনারা রিভিউ করেন, তাই না? কারণ যেহেতু গভর্নর মধ্যে তাদের সাথে বসবে বলছে, তার মানে ডেফিনেটলি ওনার একটা সেকেন্ড থট দিবে সেখানে। তো সেকেন্ড থট যদি দিতেই হয়, তাহলে পুরো প্রসেসটাকে আপনি রিভিউ করেন না কেন, তাই না? পুরো কারণ এই আমি বারবার বলছি এই আপনার এই রিফর্মটা ফেল করলে কিন্তু পুরো রিফর্ম প্রসেসের উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে যাবে। এটা ফেল করতে দেওয়া যাবে না, এটা ফেল করতে দেওয়া যাবে না। তো সুতরাং বাংলার ব্যাংক সবার সাথে সব স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে। এখন আসলে আমানতকারীদের আর কি করণীয় আছে? এখন তো তারা আন্দোলন করছে আসলে। আমানতকারীদের তো টাকা পয়সার জন্য চাপ দিতে হবে, কারণ এটা ওর টাকা পয়সা, সারা জীবনের তাদের কষ্ট করে এরা টাকা পয়সা জমিয়েছে, তাই না? সেই টাকা এখন ফেরত পাবেন, এটা একটা কথা হইতে পারে নাকি? সুতরাং আমানতকারীদের আর মানে আর কিছু করার নেই এইটা ছাড়া। জি, আর ব্যাংকের কি করণীয় সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকের উচিত, আমি তো বললাম, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা সরকার সবার উচিত যাদের কারণে এগুলো আপনার এই ব্যাংকগুলো নষ্ট হলো তাদেরকে রেসপন্সিবল করা, তাদেরকে দু একটা শাস্তির ব্যবস্থা করা, তাই না? তাহলে দেখবেন জনগণের আস্থা ফিরে আসবে যে না, আমাদের অথরিটির মানে কিছু টনক নড়েছে, তারা দে আর ভেরি কনসার্ন, তাই না? ওদেরকে খালি আপনি একের পর এক নীতি সহায়তা দিয়ে যাবেন, আর এই ডিপোজিটরদের বলবেন তোমার টাকা ফেরত পাবো না, হেয়ার কাট করলাম, এই করলাম সেই করলাম, এটা ঠিক না। অসংখ্য ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ আমাদের সাথে আজকে আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা ছিলাম যে সম্মিলিত 5 ব্যাংকের যে কার্যক্রম সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত ছিলেন জনাব তৌফিক আহমেদ চৌধুরী, সাবেক মহাপরিচালক BIBM। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।